হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো লাস্ট ব্লগে তোমরা দেখতেই পেলে যে আমরা সকালবেলায় শিকারা রাইড করে আসার পর কিন্তু বেরিয়ে পড়েছিলাম একদম ঝোলা ঝাপকি সব কিছু নিয়ে। তো এখন আমরা পেহেলগাঁওয়ের ওপর দিয়েই মানে পেহেলগাঁওয়ে যাওয়ার যে রাস্তাটা সেটার ওপর দিয়েই যাব হচ্ছে কাটরায়। তো কাটরায় আজকে থাকার প্ল্যান আছে, আর কাল সকালবেলা কাটরা থেকেই আমাদের ট্রেন আছে। তো কাটরায় রিম্পা দিদি আর টুবাই দাদা এরা দুজন থেকে যাবে, কারণ ওদের বৈষ্ণোদেবী যাবে কালকে। ওরা মানে আজ রাত্রে কিংবা কাল সকালে ওরা যাত্রার জন্য বেরিয়ে পড়বে, আর আমরা ওখান থেকেই ট্রেনে করে একদম দিল্লির জন্য রওনা দিয়ে দেব। এই যে আমরা দেখতে দেখতে অনেকটা দূর এলাম, আর সামনে একটা টোল আছে, টোলটা পেরোলেই আমরা শ্রীনগর থেকে বেরিয়ে যাব। আর আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ, এত তীব্র রোদ দিয়েছে, যদিও অতটা গরম নেই, বাট ভালো লাগছে এই রোদটা অবশ্য। তো এখন প্রায় বেলা অনেকটাই বেজে গেছে, আর সকালবেলা সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি। তো এতক্ষণ বসে থেকে থেকে সবারই খুব খিদে পেয়ে গেছে। তো চলো সামনের কোথাও একটা থেকে ভালো কিছু খেয়ে নিই, আর তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। আজকে আমরা খেয়েছি হচ্ছে রিম্পা দিদি, আজ আমরা কি খেয়েছি? বাঁধাকপি, ফুলকপি আর গাজর দিয়ে একটা কেরম একটা সবজি। হ্যাঁ, বাট আজকে টেস্টি ছিল। আর ছোলার ডাল আর ব্যাস, আর মূল্য দিয়েছিল পেঁয়াজের বদলে। প্রচন্ড বদমাস ছিল, কিন্তু খাবার টেস্টি ছিল। আর এই যে রাস্তায় এদিকে কিন্তু প্রচুর জ্যাম রয়েছে, গাড়ি তো এগোতেই পাচ্ছে না। প্রায় মানে 1-2 কিলোমিটার যেতেই আমাদের লেগে যাচ্ছে 45 মিনিট। তো কি আর করব, এখানে ওয়েট করে করে যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছ কত জ্যাম রয়েছে রাস্তায়। এই জন্যই আমাদের ড্রাইভার বলেছিল অনেক সকাল সকাল বেরোতে, বাট কী করব, আমরা আগের দিন যেহেতু শিকারা রাইডটা করে উঠতে পারিনি সন্ধ্যায়, তাই ওই জন্য শিকারা রাইডটা আমাদের আজকে সকালেই রাখতে হয়েছিল, আদারওয়াইজ এটা আমাদের মিস হয়ে যেত। তো সেই জন্যই আর একটু লেট হয়ে গেছে বেরোতে, বাট দেখি কতক্ষণে পৌঁছাতে পারি কাটরায়। মনে তো হচ্ছে যে অনেক রাত হয়ে যাবে, তো দেখা যাক, চলো দেখতে থাকো তোমরা আমাদের সাথেই। তোর পুজোয় হ্যাঁ কালকে মা বাবাকে সাবধানে নিয়ে বাবারে যাকে দায়িত্ব দিচ্ছিস, নিচেরটা নিবি না। হ্যাঁ চারটে লোকের নিবি না সবারটা। হ্যাঁ তাহলে ঠিক আছে। আরে ডোজ পড়েছে না? না শুধরালে ওকে তো দোস্ত মা ও মা কাশ্মীর আসার আগে আমি তুলি নি বাবা রিম্পা দিদি যেদিন কেউ আসে শুতে গেছে আগে থেকেই নি। হ্যাঁ হ্যাঁ বলিস না। এই কাশ্মীর এলে তো দুধ আরে তো ঝগড়াটা কেন তুই? হ্যাঁ মেয়েদের মতো পুরো ঝগড়া করে বাবারি বাবারি ওই কমলা মাসির সাথে ঝগড়া করতে করতে না। রে কমলা রে বাবা রে মানুর আবার ডিউটি শুরু। একদম গিয়ে আবার ও মা ঝগড়া করি বলো এখন। না না তুমি কিছুই করো না। ওইটাই করেনি। চওড়া রাস্তা হবে না, চওড়া রাস্তা হবে। মামি তুমি আর মা দেখে যাও, এখানে উপরে ঘর আছে। দেখছি তো, দেখছি আমি গল্প করতে না। ও বাবা কি করে কোন রাস্তা হচ্ছে চওড়া। আমার লাগছে রে ভাই। দেখতে দেখতে আমরা তো অনেক দূর চলে এসেছি, আর এই দিকের পাহাড়ের রাস্তাটা দেখো, এই সাইডে ধস নেমেছে, মানে রাইট সাইডে, আর লেফট সাইডে কিন্তু কনস্ট্রাকশন চলছে রাস্তাটাকে আরও বড় করার জন্য, আর বাইরে অসম্ভব ধুলো উঠছিল। আর সত্যি এখানকার মানুষের জীবনযাত্রা কতটা কঠিন না, মানে আমরা যেদিকে থাকি সমতল ভূমিতে থাকি বলে আমরা অতটা বুঝতে পারি না, বাট সত্যি এইসব জায়গায় ঘুরতে এলে ঠিক রিয়েল ব্যাপারটা বোঝা যায়। আর এই দেখো একটা টানেল পেয়েছিলাম, অনেকটাই বড় এই টানেলটা ছিল। আর তারপরে অনেকক্ষণ পর আমরা কাটরায় পৌঁছে গেছি। দূরে দেখতে পাচ্ছ এই পাহাড়ের উপর রয়েছে বৈষ্ণোমাতা টেম্পল, আর তার একটু পরেই আমরা হোটেলে চলে গেছিলাম, সেম হোটেল গুপ্তা প্যালেস, সেখানে আমরা আবার বুক করে নিয়েছিলাম। তো রিম্পাদিরা আজকে রাত্রেই বেরিয়ে যাবে বৈষ্ণোমাতা দর্শনের জন্য, আর আমরা বেরিয়ে যাব, আমাদের ট্রেন আছে এখান থেকে। তো এখানে খাবার দাবার চলছে, বাইরে থেকে কিছু খাবার কিনে আনা হয়েছিল, এই যে রুটি রয়েছে, পনিরের তরকারি, একটা পনিরের ভুজিয়া টাইপের। তো খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, আর তারপরেই একদম বেরিয়ে পড়েছি, যেহেতু সকাল 7টায় আমাদের ট্রেন। তো এখন প্রায় 5:30-6টা বাজছে। তো আমরা রেডি হয়ে গেছি পুরো সবাই মিলে, আর এই যে অটো ডাকা হয়ে গেছে, আর রিম্পা দিদিও রেডি একদম যাত্রা করার জন্য। তো আমরাও বেরিয়ে পড়বো, আর রিম্পা দিদিরাও বেরিয়ে পড়বে। টুবাইদার দিকে সবাইকে প্রণাম করে নিচ্ছে, এতদিন এতগুলো সময় একসাথে আমরা কাটিয়েছি সবাই মিলে। তো ছেড়ে যাওয়ার টাইমে সত্যি খুবই খারাপ লাগছিল, যে খুব হই হই করে কাটালাম আমরা এই কটা দিন, বাট কী করা যাবে, সবাইকে সবার নর্মাল লাইফে ফিরে যেতে হবে, যে যেখানে দূরে থাকে সেখানে যেতে হবে। আমারও মনটা অনেকটা খারাপ করছিল, কারণ এতগুলো দিন পর আমি আমার পুরো ফ্যামিলির সাথে দেখা করতে পেরেছিলাম, বেশ অনেকগুলো দিন অনেক ভালো মুহূর্ত কাটালাম একসাথে।
যাই হোক, এখন এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আর তার একটু পরেই কিন্তু আমাদের দিয়ে গেছিলো ব্রেকফাস্ট এখানে চা দিয়েছিল, চাটা কিন্তু অসাধারণ ছিল আর তার সাথে সাথে ওটস বিস্কিট ছিল। তো আমি তো চা খাই না, তাই আমি ওটস বিস্কিটই খেলাম আর ওইদিকে বাবা মা সবাই কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছে। এই যে আমরা দেখতে দেখতে দিল্লি স্টেশনে ঢুকে গেছি আর দুপুরবেলা লাঞ্চে আমাদেরকে খেতে দিয়েছিল, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ আমি মাঝপথে ঘুমিয়ে পড়েছিলাম। আসলে খুবই সবাই ক্লান্ত, তো সবাই ঘুমাতে ঘুমাতেই এসেছি। তো যাই হোক, এখন ট্রেন থেকে নামবো আর মাদেরকেও গুড বাই বলে দেবো কারণ অনেকগুলো দিন একসাথে কাটালাম, তাই দুঃখ হচ্ছে অনেক। বেশি ইমোশনাল না হয়েই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়বো, আর কারণ আমাকে যেতে হবে এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট আছে বিকেল 5টায়। তো চলো যাওয়া যাক এখন। ফাইনালি আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন বাজে রাত 8:30 আর আমার কিন্তু ফ্লাইট ছিল 5:30টায়। আসলে আমার কাছে দুপুরবেলা দিল্লি স্টেশনে নামার পরে একটা মেসেজ এসেছে যে তোমার ফ্লাইট ডিলে হয়ে গেছে। তো মা বাবার সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি এখানেই দিল্লিতে আমার একটা ফ্রেন্ড থাকে জেএনইউতে, ও মাস্টার্স করছে চাইনিজে। তো ওর কাছে গিয়ে জেএনইউতে হস্টেলে আমি কিছুক্ষণ ছিলাম, ওর সাথেও অনেক দিন পর দেখা হলো, তাই ওর সাথে কিছুটা টাইম স্পেন্ড করার পর আমি 8:30টায় ওর ওখান থেকেই বেরিয়ে পড়েছি একদম এই এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এয়ারপোর্টে এসে আমার সাথে কি ঘটলো সেটা তোমরা দেখো। এখন বাজে কিন্তু 12:30 রাত। আমার ফ্লাইট কিন্তু 10টায় দিয়েছিল, 10টা থেকে ডিলে করে করে 11:30টায় দিয়েছিল আর 11:30টার পর আরও ডিলে হয়েছে। এখানে মানুষ পাগল হয়ে গেছে পুরো, কারণ এতক্ষণ ধরে সত্যি বসে থাকা সম্ভব নয়। সবারই পরের দিন গিয়ে আমাদের অফিস করতে হবে, আমাকেও করতে হবে সকাল 9টা থেকে অফিস। আর এখন বাজে রাত 12:30। তো পৌঁছাতে এখানে ফ্লাইটে প্রায় 2-2.5 ঘন্টা লেগেই যাবে। আর তারপরে ফাইনালি আমার ফ্লাইট এসেছিল কিন্তু রাত 1টা-1:30টার সময়। এয়ারপোর্টে বোর্ডিংয়ের জন্য আমাদের কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা শুধুমাত্র ওয়েট করতে হয়েছে। আর সেই জন্যই লাস্টের দিকে এই স্পাইস জেটের ফ্লাইটে যারা যারা ছিল প্যাসেঞ্জারের মধ্যে অনেকেই কিন্তু রেগে গেছিলো, কারণ স্বাভাবিক আমাদের সাথে অনেক অনেক বয়স্ক ব্যক্তিরাও ছিল যাদের শরীর খুব খারাপ ছিল, তারা ট্রিটমেন্টের জন্য হয়তো ব্যাঙ্গালোর যাচ্ছে, তাদের পক্ষে এতক্ষণ ওয়েট করাটা সত্যিই সম্ভব নয়। আর আমরা ফ্লাইট এর জন্যই বুক করি যাতে আমরা তাড়াতাড়ি সেই জায়গাটায় পৌঁছতে পারি। এখানে প্রচুর মানুষ ছিল যেহেতু সানডে, তাই জন্য সবাইকে মানডে গিয়ে অফিসও করতে হবে, কারণ মিটিং ছিল, বিভিন্ন রকম জিনিস ছিল। ইনফ্যাক্ট আমার নিজেরই 9টা থেকে অফিস ছিল। তো সেই ক্ষেত্রে আমি রাত এখানে এয়ারপোর্টে এসে পৌঁছেছি ভোর 4টের সময়। আর তারপরে গিয়ে 9টা থেকে অফিস করা কতটা হেকটিক তোমরা তো বুঝতেই পারছো। তো এই সার্ভিস আমি সত্যি স্পাইস জেটের কাছ থেকে এক্সপেক্ট করিনি। তো যাই হোক, এখন আমি এখান থেকে ক্যাব করে নিয়েছি আর আমার রুমে যেতে যেতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আমার কাশ্মীর ব্লগও এখানেই শেষ করলাম। একটা ভালো উইকেন্ড ভ্যাকেশন যাই বলো না কেন সেটা কাটিয়ে এলাম। তো খুব 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 ফ্রেশ মাইন্ডে আমি আবার কাল থেকে কাজ করতে শুরু করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ অ্যান্ড বাই বাই। আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।